লেখিকা সুমনা চট্টোপাধ্যায়ের বুলটি। চটাস করে বেশ জোরে একটা চড় মারার আওয়াজ কানে আসতেই মনে হলো আমার পায়ের তলায় মাটি কেঁপে উঠল। বুকের ভেতর হৃৎকম্পের ধূপধাপ শব্দ শুনতে পেলাম। এইমাত্র 10 মিনিট আগে আমি স্নানে ঢুকেছি। মাথায় শ্যাম্পু, গায়ে সাবান, আর মনের ভেতর বুদবুদ কাটছে ভয়। কারণ যাই ঘটে যাক না কেন, এই অবস্থায় আমি স্নানঘর থেকে বেরোতেও পারছি না। রবিবার, সপ্তাহের এই একটি দিন স্নানঘরে একটু বেশিক্ষণ কাটাই আমি। তার ওপর এখন শীত, তাই সপ্তাহের অন্য দিনগুলিতে অফিস বেরোনোর আগে কোনো রকমে কাক স্নান করেই চালিয়ে দিই। বিয়ের আগে মেয়েদের যে স্নান বিলাসিতা থাকে, বিয়ের পর বাপের বাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে সেই সুখটুকুকেও ত্যাগ করতে হয়। মেয়ে যতদিন ছোট ছিল শাশুড়ি তাকে দেখতেন ঠিকই, কিন্তু তবু অজানা আশঙ্কায় কানটিকে খাড়া করে রাখতেই হতো। এখন মেয়ে ক্লাস 12-এ উঠে গেল, কিন্তু শান্তি কি আর আছে? উফ, কান্না পাচ্ছে আমার। চটাস, ওই চরের শব্দটা মাথার মধ্যে সবকিছু তালগোল পাকিয়ে দিচ্ছে। বুলটির মা কাজ করে আমার বাড়িতে। বুলটিকে আমি পড়তে বসিয়ে এসেছি মেয়ের কাছে। বুলটি প্রায় আমার মেয়েরই বয়সী, কিন্তু 2বার ফেল করার দরুন সে এখনও মাধ্যমিক পাশ করতে পারেনি। এখনও ক্লাস 10-এ রগড়াচ্ছে বুলটি। বারবার করে বলে এসেছিলাম মেয়েকে, বাবলি একদম বকাবকি করবে না, একদম মাথা ঠান্ডা করে পড়াবে। মনে রাখবে, সবাই সব কিছু পারে না। ও যেরকম বাসন মাজতে পারে, গোল করে রুটি বেলতে পারে, চন্দনের মতো মিহি করে মশলা বাটতে পারে, চোখের নিমেষে 1 বালতি কাপড় কেচে ফেলতে পারে, সেসব কোনো কিছুই তুমি। বাবলি সঙ্গে সঙ্গে বলল, 1 নিমেষে মেকআপ করে ফেলতে পারে। আসল কথাটাই তো বলতে ভুলে গেলে মা। আমিও চোখ পাকিয়ে শাসন করে বলেছিলাম, মানুষের দোষ না ধরে তার গুণগুলোকে সম্মান করতে শেখো বাবলি। বাবলি আর কথা বাড়ায়নি, আর আমিও নিশ্চিন্ত মনে স্নানে ঢুকেছি। কিন্তু ওই চড় মারার শব্দ আমাকে দুশ্চিন্তায় নিক্ষেপ করল। বকাবকি করতে বারণ করলাম, আর মেয়ে কি মারধর শুরু করে দিল নাকি? বাবলির বাবা ঘরে নেই। না, এত টেনশন যেন আর ভালো লাগে না। বাবলির বাবা ডাক্তার, তিনি বাইরে সেমিনার করতে গেছেন। কিন্তু আমার কি আর মুক্তি আছে? এই মেয়ে নিয়ে আর পেরে উঠি না আমি। কোনো রকমে গায়ে একটা তোয়ালে জড়িয়ে স্নানঘর থেকে মুখ বাড়ালাম। চেঁচিয়ে ডাকলাম, বাবলি, বুবলাই, এই বুলটি, কি করছো তোমরা? বাবলি নয়, ছুটে এলো বুলটি। হাতের চেটো দেখিয়ে বীর দর্পে বলল, এই দেখো কাকি, কত রক্ত খেয়েছে। দিদির ঘাড়ে বসে রক্ত খাচ্ছিল, ঠিক টিপ করে মেরেছি। হু বাবা, আমার হাত থেকে পালাতে পারবে না। ধরে প্রাণ এলো আমার। যাক বাবা, বাবলি কিছু করেনি। বাবলির ঘাড় লক্ষ্য করে চপাটাঘাত করেছে বুলটি। যদিও একটা সৎ উদ্দেশ্য ছিল বুলটির, শ্রদ্ধেয় দিদিমণিকে রক্ত শোষক মশার হাত থেকে বাঁচানোর জন্যই তার এই মহৎ আক্রমণ। তবু বাবলি যে সাংঘাতিক চটেছে সে আমি বেশ বুঝতে পারছি। তা হোক, আমি ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু বুলটিকে চড় কষিয়ে যদি বাবলি তার গালে 5 আঙুলের দাগ বসিয়ে দেয়, তবে সেটা আমার কাছে অনেক বেশি আতঙ্কের হতো। আদরের মেয়েকে চপেটাঘাত করলে শিখাদি রেগে গিয়ে কাজ ছেড়ে দিত কিনা কে জানে। বিশেষত গালে দাগ নিয়ে যদি বাড়ি ফিরত বুলটি, তাহলে হয়তো শিখাদিকে আমার বাড়িতে কাজ ছেড়ে দেবার ফতোয়া দিয়ে দিত। ভাত ছড়ালে কাকের অভাব হয় না ঠিকই, কিন্তু এই বাজারে টাকা ছড়ালেও যে বিশ্বস্ত একজন সহায়িকা পাওয়া অসম্ভব, সে কথা আমি বিলক্ষণ জানি। বুলটি শিখাদির সর্বকনিষ্ঠ সন্তান। এই ছোট মেয়েটিকে নিয়ে তাদের স্বামী স্ত্রীর আদিক্ষেতার শেষ নেই। প্রতি সন্ধ্যায় বুলটির জন্য এগরোল অথবা ভেজিটেবিল চপ কিংবা সিঙাড়া বরাদ্দ করেছে তার বাপ। এছাড়াও সপ্তাহে 1 দিন করে বিরিয়ানি খায়। প্রতিদিন একটি করে আপেল খায় বুলটি। আপেল খেলে রোগবালাই দূরে থাকে বলে শুনেছিলাম, কিন্তু পড়াশোনায় মনোযোগ তো আর এনে দিতে পারে না। তাই বুলটি পড়তে বসলেই দূরের মাইক থেকে ভেসে আসা গান শুনতে পায়। সিরিয়াল, সিনেমার নায়ক নায়িকাদের নাম তো কোন ছাড়,
ডাকনাম পর্যন্ত তার মুখস্থ। টিভি বা মোবাইল দেখে সে কোমর দুলিয়ে নাচতে পারে, গালে ফেয়ারনেস ক্রিম ঘষে, যদিও তার গায়ের রং মোটামুটি ফর্সা বলা যেতে পারে। চোখে কাজল থেকে আইলাইনার নিখুঁতভাবে লাগাতে পারে। কোন জামার সঙ্গে কী রঙের লিপস্টিক মানানসই হবে এসব নির্বাচন করা তার বাঁ হাতের খেল। আমার আর মেয়ের নখে নেল পলিশ বুলটি লাগিয়ে দেয়। সাজগোজ করে ঠিক কেমন পোজ দিয়ে দাঁড়িয়ে ঘাড় কাত করে সেলফি তুলতে হবে। আমি কেন, বাবলিও যে এ ব্যাপারে বুলটির কাছে হেরে ভূত হয়ে যাবে সে কথা আমি এক বাক্যে স্বীকার করতে বাধ্য। কোনো ছেলে যদি বুলটির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায় তবে বুলটির চোখকে সে কিছুতেই ফাঁকি দিতে পারবে না। বুলটি শুধু ওই পড়াশোনাতে ফাঁকি দিতে ওস্তাদ। অথচ শিখাদির জীবনে একটাই স্বপ্ন, মেয়ে তার লেখাপড়া শিখে দিগ্গজ হবে। আমি শিখাদিকে বলেছিলাম, এতই যখন মেয়েকে শিক্ষিত করার শখ, তাহলে ওকে এত সাজের জিনিস কেন কিনে দিলে শিখাদি? সারাক্ষণ যদি আয়নার দিকে তাকিয়ে বসে থাকে তাহলে পড়ায় মন বসবে কি করে? এই সাজগোজের প্রতি আগ্রহটা তো আর এমনি এমনি আসেনি, তোমাদের প্রশ্রয় এমনটা হয়েছে। শিখাদি ঘর মুছছিল। ঘর মোছা থামিয়ে হাঁটু মুড়ে সেখানেই বসে পড়েছিল শিখাদি। হাতের চেটোর উল্টো পিঠ দিয়ে মুখ মুছে শিখাদি বলেছিল, আমি কি আর ওসব কিনে দিয়েছি গো বৌদি? ওসব কিনে দিয়েছে ওর বাপ। আর আমার ছোট ছেলেটা বুলটির ছোড়দা, সে আবার আর একজন। বাপের ওপর দিয়ে যায় সে। ওই মোবাইলখানা সেই কিনে দিয়েছে। বললাম, শুধু আদর দিলে হবে? একটু শাসনও তো করতে হবে শিখাদি। শিখাদি বলল, কি বলি বলো তো? বুলটির বাপ বলবে মেয়ে হলো তার রাজকন্যা। সে তো বুঝলাম, কিন্তু বাপ মা কি চিরদিন থাকবে? তারাও তো একদিন বুড়ো হবে। বুড়ো বাপ মা তখন খেটে খুঁটে পয়সা রোজগার করে এনে দিতে পারবে ওকে? এত সাজবাহার বিলাসিতার কি পরিণতি হবে তখন? লোকের বাড়ি কাজ করতে বেরোবে? ভালো লাগবে তখন বুলটির বাবার? একটু বুঝিয়ে তো বলতে হয় শিখাদি। বলিনি ভেবেছ? তো কি বলল তোমার বর? বুলটির বাপ নয় গো, এর উত্তর দিল আমার ছোট ছেলে শিবু। শিবু আবার কি বলবে? দুদিন পরেই তো বিয়ে করে ঘরে বউ নিয়ে আসবে। তখন মায়ের কথাই মনে থাকবে না তো বোন? বিয়ের পর তো বউয়ের কথায় কান ধরে ওঠবোস করবে। ও বাবা, শিবু কি বলে জানো? কি বলে শিবু? শিবু বলে সে নাকি বিয়েই করবে না। সে ওরকম সবাই বলে। সে তো আর প্রপিতামহ ভীষ্ম নয় যে প্রতিজ্ঞা করে বসে আছে ব্রহ্মচর্য ব্রত পালন করবে আজীবন। বুলটির ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে ওর বাবাকে। কি বলি বলো তো? ওর বাবা বলে এত পড়াশোনা শিখে আর হবেটা কি? লেখাপড়া শিখেও তো বেকার বসে আছে কত লোক। বরং বেশি লেখাপড়া করলে অসুবিধে। লেখাপড়া শিখলে মানুষের মনের জোর বাড়ে। শিক্ষিত হলেই তো সুবিধে, অসুবিধে হয় এমন কথা তো বাপের জন্মে শুনিনি গো শিখাদি। বুলটির বাপ বলে বই মুখে গুজে বসে থাকলে মেয়ের চোখের তলায় কালি পড়বে। মনের ছেলে মানুষগুলো মরে গিয়ে মুখ চোখ ভারিক্কি হয়ে বেশি বয়স দেখাবে। মাথায় চাপ পড়ে চুল উঠে গিয়ে মাথায় টাক পড়বে। তখন কোন রাজপুত্র এসে বিয়ে করবে তোমার মেয়েকে? মেয়ে মানুষের যদি বিয়েটাই না হলো তো তার জীবনখানা 16 আনাই বৃথা। তুমিও একথা বিশ্বাস করো শিখাদি? বিয়ে করলে আর সাজগোজ করে রূপের ধুনুচি হলেই বরকে শাড়ির আঁচলে বেঁধে ফেলবে বুলটি। আর তারপরেই বুলটির জীবনের সব জটিল আর কুটিল সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। সুখের ফল্গুধারা নেমে আসবে বুলটির জীবনে। স্নানঘর থেকে বেরিয়ে দেখলাম মেয়ের ঘরের দরজা বন্ধ। ডাইনিং টেবিলের চেয়ারে থমথমে মুখ করে বসে আছে বুলটি। আমাকে দেখেই বলল, ও কাকি দেখো না, এত করে ডাকছে দিদিকে, কিছুতেই সাড়া দিচ্ছে না। ভেতর থেকে ছিটকিনি দিয়ে বসে আছে। ওই যে তখন তুমি ডাকলে, যেই আমি ঘর থেকে বেরিয়েছি অমনি দরজা দিয়েছে, আর খুলছে না। মুচকি হেসে বললাম, তাহলে তো তোর একদিক দিয়ে ভালোই হয়েছে। আর পড়তে হচ্ছে না, ছুটি হয়ে গেল। বসে বসে মোবাইল নিয়ে ঘাটো। মোবাইল তো দিদির ঘরে পড়ে আছে। তাহলে তোর শাস্তিটা বেশ ভালো রকমই হয়েছে বল। তুমি হাসছো কাকি? দোষ করলো মশা আর শাস্তি হলো আমার। যত দোষ নন্দ ঘোষ।
আমি পুজোর ঘরে ঢুকে গেলাম। মনে মনে বললাম, তা বটে, ঘরেতে ভ্রমরের মতো যদি মশার গুঞ্জন ওঠে, তাতে বুলটির যা করণীয় ও তো তাই করেছে। পুজো করার সময়, সংসারের প্রত্যেকের মঙ্গল কামনা করার সময় বুলটির কথাও ঠাকুরকে বললাম, মেয়েটার সুবুদ্ধি দাও ঠাকুর, ওর ছেলে মানুষিগুলো সংশোধন করে মেয়েটাকে একটু পরিণত মনস্ক করো। পুজো সেরে এসে মেয়ের ঘরে টোকা দিলাম, তাড়াতাড়ি চলে আয় বাবলি, মাংসটা গরম করেছি, ঠান্ডা হয়ে যাবে। মেয়ে আমার মাংস ভাত খেতে খুব ভালোবাসে। আমি নিশ্চিত আমার এই আহ্বান সে কিছুতেই উপেক্ষা করতে পারবে না। ভেতর থেকে মেয়ের গনগনে গলার স্বর ভেসে এলো, আগে তুমি কথা দাও, আর কোনোদিন তুমি আমাকে ওই মেয়েকে পড়ানোর কথা বলবে না। হ্যাঁ রে মা, কথা দিচ্ছি, আর কোনোদিন আমি তোকে বুলটিকে পড়ানোর জন্য বলবো না। মেয়ে দরজা খুলে ঘর থেকে বেরোতেই বুলটি হুড়মুড় করে গিয়ে ঘরে ঢুকলো। সেখানে তার প্রাণ পাখি সেই মোবাইলখানা পড়ে আছে। বাবলি বলল, দেখেছো মা, ও যা করেছে তার জন্য এতটুকু অনুশোচনা নেই ওর মনে। উল্টে রেডি হয়েছিল কখন আমি ঘর খুলব আর ও মোবাইলটা নিয়ে আসবে। লেখাপড়ায় মনই নেই ওর। এসব জোর করে হয় না মা, ভালোবেসে করতে হয়। বাবলি কথাটা ভুল কিছু বলেনি, তাই আমি আর কিছু বললাম না। বুলটির দিকে ফিরে বললাম, এখন মোবাইল রেখে দিয়ে খেতে আয় বুলটি, সারা দুপুর তো পড়ে রইল মোবাইল দেখার জন্য। তোর মা তো আসবে সেই বিকেলে। চোখে মুখে খুশি ছড়িয়ে বুলটি বলল, খেয়ে উঠে আর পড়তে হবে না তো কাকি, সত্যি বলছো? বুলটির কথার ধরনে আমার হাসি পেয়ে গেল। বললাম, তিন সত্যি। তাহলে কাকি, খাওয়ার পর টিভিটা চালিয়ে দিও, আজ 2টোর সময় টিভিতে একটা ভালো বই দিয়েছে। বিকেলে শিখাদি কাজে এসে প্রথমেই মেয়েকে টিভির সামনে আবিষ্কার করল। আমি একটু অপ্রস্তুত হয়ে হেসে বললাম, সিনেমাটা সত্যি আজ খুব ভালো দিয়েছে গো শিখাদি, আজ দেখে নিক, কাল থেকে খুব মন দিয়ে। শিখাদি একটু হাত কচলে হেসে আমাকে বলল, লেখাপড়া ওর দ্বারা হবে না গো বৌদি, বরং দেখি সংসারটা যদি মন দিয়ে করতে পারে, তুমি ওর বিয়ের জন্য আমায় কিছু টাকা দিও। পাত্র দেখা শুরু করছো বুঝি? তা ভালো, এখন থেকে ছেলে দেখা শুরু করলে মন মতন পাত্র পেতে 3-4 বছর তো লাগবেই। আমার কথা শেষ হবার আগেই শিখাদি বলল, পাত্র ঠিক করে ফেলেছি বৌদি, সে আমার বড়দির ছেলের সঙ্গে একটা কারখানায় কাজ করে। 28-30 বছর বয়স হবে। কারখানায় পয়সা করি মন্দ দেয় না, তাছাড়া হাতের কাজ জানে, কি সব ওই ডিপ্লোমা আছে। আমি অত শত জানি না, তবে শিবু বলছিল কাজের অভাব তার কোনো দিনও হবে না। দেখতে শুনতেও মন্দ নয়, তার ওপর জমি জিডেত আছে, গোয়ালে 2টো গরু, মেয়ের খাওয়া পড়ার অভাব হবে না কোনো দিন। তাছাড়া ওসব লেখাপড়াটা ওর দ্বারা হবে না বৌদি। তবু অন্তত মাধ্যমিক পাশ করা পর্যন্ত অপেক্ষা করলে হতো না? ওসব পাশ টাশের কথা ছাড়ো না বৌদি, এত ভালো পাত্র আমি পরে তো নাও পেতে পারি। আর এখন শিবু বিয়ের সব খরচ দেবে বলেছে। এরপর বিয়ে করলে তার বউ কি কিছু দিতে দেবে আমাদের? টাকা দেবার ভয় হয়তো মুখ দেখতেই চাইবে না। বড় ছেলেকে দিয়ে বেশ শিক্ষে হয়েছে আমার। আমি মাথা নিচু করে নিলাম। শিখাদি বাসন ধুতে রান্নাঘরে চলে গেল। শিখাদির বড় ছেলের কথা ভাবলে সত্যি আশ্চর্য লাগে। বিয়ের আগে কি মাতৃভক্তই না ছিল দেবু? মাকে জিজ্ঞাসা না করে কোনোদিন একটি কাজও করেনি দেবু। এমনকি বন্ধুদের সঙ্গে পিকনিক গেলে অবধি মায়ের অনুমতি নিত দেবু। সেই ছেলে বিয়ের পর কিনা একেবারে অন্যরকম। মাকে বলে বসল, তুমি আর কতদিন বাঁচবে মা? তোমার হাতের চুড়ি আর কি ওর পছন্দ সেসব দিলেই তো ল্যাঠা চুকে যায়। ভাগ্যিস আমাকে জিজ্ঞাসা না করে কোনো কিছু করে না শিখাদি, নইলে কি বিপদটাই না হতে বসেছিল। সব কিছু ভুলিয়ে ভালিয়ে নিয়ে মাকে একেবারে নিঃস্ব করে ছাড়তো ওই ছেলে। আমি শিখাদিকে বলেছিলাম, ছেলেকে বলবে এখনই তোমাকে সব দিয়ে দিলে চলবে কেন? তোমার বোন আছে, তার কথাও তো ভাবতে হবে। ভাইয়ের কথা না হয় ছেড়েই দিলাম। তার শিখাদি ছেলেকে গিয়ে বলেছিল সেই কথা, আর সেই শুনে দেবু নাকি তার মাকে এই মারে তো সেই মারে। দেবুর বউ নাকি সেদিন উপোস দিয়েছিল, হাজার অনুরোধেও নাকি সে দাঁতে কুটোটি কাটেনি। শিখাদি তখন ভাতে জল ঢেলে
পান্তা করে পরদিন খাবে ভেবেছিল। দেবুর বউ নাকি তখন শটাং পেছন থেকে ছুটে এসে চুলের মুঠি ধরেছিল শাশুড়ির, তারপর ফেলে দিয়েছিল এক ধাক্কায়। পড়ে গিয়ে কপালটাই ফেটে গিয়েছিল শিখাদির। সেলাই দিতে হয়েছিল কপালে। প্রথমে তো লজ্জায় কিছু বলতেই পারেনি শিখাদি, দুদিন পরে সব বলেছিল। পোড়া কপাল আমার বৌদি, নইলে শেষকালে এমনটা হয় আমার। ওই মেয়েকে আমি নিজে পছন্দ করে এনেছিলাম। মা বাপ মরা মেয়ে মামার বাড়িতে লাথি ঝাঁটা খেয়ে পড়ে থাকতো, সেই মেয়ের কিনা বিয়ের বছর না ঘুরতেই এমন রূপ। স্বামীর মার তবু সহ্য হয় গো বৌদি। নতুন বিয়ে হয়ে এসে শাশুড়ি ননদের হাতেও মার খেয়েছি, তাই বলে শেষ বয়সে এসে ছেলের বউয়ের হাতেও মার খেতে হবে? বাবলির বাবার কানে কথাটা তুলেছিলাম। তিনি বললেন, দেবুকে বউ নিয়ে আলাদা হয়ে যেতে বলো। শিখাদিকে কথাটা বলতেই শিখাদি বলল, হ্যাঁ, ওরাও সেই রকমটাই ভেবে রেখেছিল। জিনিসপত্র গোছগাছ করে ফেলেছে। আসলে যাবার আগে মনে হয় কিছু হাতিয়ে নেবে ভেবেছিল। কিরে, ওই বসে আছিস কি? চল, বাসনগুলো মুছে তাকে তুলে রাখবি। শিখাদি বুলটিকে বলল। তারপর আমার দিকে ঘুরে বলল, আজ রাতে কি খাবে বৌদি? বাবলির ফেভারিট খাবার হলো লুচি মাংস। বাবলির বাবারও তাই। আজ রাতেই উনি ফিরে আসবেন। বললাম, ময়দাটা মেখে রাখো, আমি লুচিগুলো পরে খাবার সময় গরম গরম ভেজে নেব। শিখাদি রান্নাঘরের দিকে তাকিয়ে ফের গলা তুলল, ওই বুলটি, ওখানে দেখ, রান্নাঘরে তাকে ময়দা আছে। নুন আর সাদা তেলের ময়ান দিয়ে ভালো করে মাখবি, আর একটু এক মুষ্টি আটাও দিস ওতে। গরম জল করে মাখবি বুলটি, তারপর ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে চাপা দিয়ে রাখিস। রান্না বান্না ঘরের কাজকর্ম ভালো করে শিখে নাও। শ্বশুরবাড়ি গেলে তো তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে না। ইচ্ছে হলো শিখাদিকে বলি, কি করে জানলে শিখাদি শ্বশুরবাড়ি গিয়ে বুলটিকে মাত্র এইটুকু কাজ করতে হবে? এসব টুকিটাকি দু একটা সুখের কাজ। তুমি নিজেই একটু আগে বলেছ যে তাদের জমি জমা আছে, গোয়ালে গরু আছে, তাহলে কাজও আছে অনেক। তারা বুলটিকে মাঠে গিয়ে ধান রুইতে বলতে পারে, গরুকে খড় কেটে দেবার হুকুম করতে পারে। আর শাশুড়ি যদি বউ কাটকি হয় তবে তো সোনায় সোহাগা। মুখে বললাম, তুমি তাহলে একেবারে মনস্থির করেই ফেলেছ? মেয়ের বিয়ের ব্যাপার একবার হয়ে গেলে তখন কিন্তু আর ফেরার পথ খোলা থাকে না। শিখাদি বলল, ওর বাপের খুব পছন্দ হয়েছে বৌদি। তাছাড়া বুলটিকে দেখে মনে হয় সংসার করার শখ ওর 16 আনা। আমি একলা বাধা দিয়ে আর কি করব বলো? তারপর গলা নামিয়ে ফিসফিস করে শিখাদি বলল, ও মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলেই ভালো হবে বৌদি। সব সময় কেমন একটা চোরা চোরা চাউনি। তারপর সেদিন দেখি কি জানো, ফুচকা খেতে গিয়ে দুটো উঠতি বয়সের ছেলের সঙ্গে ইয়ার্কি ফাজলামো জুড়ে দিয়েছে। কখন যে ও মেয়ে কি করে বসে তা কিছুই বলা যায় না। তার চেয়ে এই ভালো, ওই যে কথায় বলে না, চোর জব্দ কিলে, নোড়া জব্দ শিলে, আর দুষ্টু মেয়ে জব্দ হয় শ্বশুর বাড়ি গেলে। ময়দা মাখা শেষ করে সলজ্জ ভঙ্গিতে মাথা নিচু করে মায়ের কাছে এসে দাঁড়ালো বুলটি। বুলটির মুখ দেখে মনে হলো লেখাপড়ায় ইতি ঘটতে চলেছে। এই খুশিটাই যেন ওর বিয়ের আনন্দকে 100 গুণ বাড়িয়ে দিয়েছে। এখন কিছু বুঝতে পারছে না, ভাবছে বিয়ের পর ভারী মজা। সাজবে গুজবে আর বরের সাথে মজা করে ঘুরবে। কেউ আর তাকে পড়তে বলবে না। দুদিন পর যখন বুঝবে কত বড় ফাঁদে পড়ে গেছে, তখন সেই ইঁদুর কলে আজীবন জ্বলে পুড়ে মরবে। মরুক গে, মনে মনে বললাম, আমার এত কিছু ভাবার দরকারটাই বা কি? এমনটাই তো হয়ে আসছে ওদের ঘরে আবহমান কাল ধরে। তথাকথিত ভদ্রলোকদের ঘরেও তো কত শত গ্রাজুয়েট মেয়েকে কত কিছু মানিয়ে নিয়ে সংসার টিকিয়ে রাখতে হয়। ফাল্গুনের গোড়াতেই বিয়ে হয়ে গেল বুলটির। দেখতে দেখতে 1 বছর পারও হয়ে গেল। মনে হয় এই তো যেন সেদিনের কথা। একদিন মায়ের সাথে আমার বাড়িতেও এসেছিল বুলটি। তার চেহারায় আজ আর সে জৌলুস নেই। কি করেই বা থাকবে? বাস্তবে আমি যা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। গরুর দুধ দোয়ানো থেকে শুরু করে মাঠে গিয়েও তাকে কাজ করতে হয়। শাশুড়ির বাতের ব্যথা। বাড়িতে ছেলের বউ আসলে অনেক শাশুড়িরই এমন অনেক ব্যথা বেদনা শুরু হয়। ঘোড়া দেখলেই খোড়া, যা হয় আর কি। রাতেও ছুটি নেই।
রাত 11টা পর্যন্ত শাশুড়ির পায়ে গরম তেল মালিশ করে দিতে হয়। বুলটি নাকি এখন মাঝে মধ্যে আক্ষেপ করে পড়াশোনায় অবহেলা করেছে বলে। কিন্তু সময় বড় নিষ্ঠুর। বালিকার অবুঝপনা বলে সে কোনো অবিমৃষ্যকারিতাকে ক্ষমা করে না। বাপের বাড়ি এসে যে 2 দিন বিশ্রাম নেবে তার উপায়ও নেই। জামাই ষষ্ঠী উপলক্ষে যে একদিন ছুটি দিয়েছিল এই ঢের। ওই দিনই মায়ের সাথে আমার বাড়িতেও ঘুরে গেল বুলটি। তার হাতে সে মোবাইলটাও দেখলাম না। জিজ্ঞাসা করে জানলাম ওটা নাকি এখন তার বরের দখলে। এইভাবে বিয়ের পর একে একে সব সুখ সাবুদ ছাড়তে হয় মেয়েদের। স্বামী সন্তানের সুখেই তখন তাদের খুশি থাকতে হয়। বুলটি জিজ্ঞাসা করল, বাবলি দিদি ভালো আছে কাকি? বললাম, ডাক্তারিতে ভর্তি হবে। কাকি, আমি যদি নার্সের কাজ করতে চাই হবে না? না। খুব মায়া লাগছিল ওকে দেখে, তবু গলাটা কঠিন করে বললাম, কি করে হবে? লেখাপড়া তো কিছুই করলি না তুই, হাই স্কুলের গণ্ডিটাও তো পেরোলি না। এদিক ওদিক মন না দিয়ে এখন যেটা করছিস ওই সংসারটাই মন দিয়ে কর। শাশুড়ি আর কদিন, আস্তে আস্তে দেখবি তোর হাতের মুঠোয় এসে যাবে সব। বুলটি কিছু বলল না, ঘাড় নেড়ে চুপ করে রইল। 2 বছর পার হয়ে গেল, বুলটি আর আসে না। সময়ের স্রোতে কাজের তোরে আমিও ভুলে গেলাম বুলটির কথা। শিখাদির মুখে শুনলাম বাচ্চা হবে বুলটির, 4 মাস চলছে। শিখাদিকে কিছু টাকা দিয়ে বললাম, ফলটল কিছু কিনে দিও বুলটিকে। মাসখানেক পর সন্ধ্যার মুখে শিখাদির ফোন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে সে বলল, সর্বনাশ হয়ে গেছে বৌদি, বাস থেকে নামতে গিয়ে জামাই পড়ে গেছে, তার পায়ের ওপর দিয়ে বাসের চাকা চলে গেছে বৌদি। মৃদু ধমক দিয়ে বললাম, মাথা ঠান্ডা করো শিখাদি, বিপদের সময় কি এত ভেঙে পড়লে চলে? তুমি যদি এমন করো তাহলে বুলটি কি করবে? কে সাহস দেবে ওকে? পরদিন হাসপাতালে দেখতে গেলাম বুলটির বরকে। পায়ের পাতা আর গোড়ালি বেশ ভালো রকম জখম হয়েছে, যাকে বলে একেবারে থেতলে গেছে। তবে হাঁটুর হাড় মনে হয় ভাঙেনি, তাও সেরে উঠতে 6 মাস কি তার বেশিও লাগতে পারে। আমি আড়ালে বুলটিকে ডেকে ফিসফিস করে বললাম, বুলটি, তুই বরং এখন বাচ্চা হবার অজুহাত দেখিয়ে মায়ের কাছে থেকে যা, আমি কথা বলবো তোর বর আর শাশুড়ির সঙ্গে। বুলটি আতকে উঠে বলল, কি বলছো কাকি? উনি সুস্থ থাকলে যদি বা যেতে পারতাম, এই অবস্থায় তো তা একেবারেই অসম্ভব। ওনাকে ফেলে যে আমি কোথাও যেতে পারবো না। বিরক্ত হয়ে বললাম, তোর নিজেরই তো এখন সেবা যত্নের দরকার বুলটি, এই অবস্থায় তুই আবার কি সেবা করবি? তার বাপ মা আছে, তারা বুঝবে খন। তা হয় না কাকি, আমি তার স্ত্রী। অগ্নিসাক্ষী করে পরস্পরের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকার প্রতিজ্ঞা করেছি আমরা। এই অবস্থায় তাকে যদি বুড়ি শাশুড়ির ঘাড়ে ফেলে দিয়ে চলে যাই তাহলে তো স্বয়ং ভগবানও আমায় ক্ষমা করবেন না। আর উনি আমায় কত স্বার্থপর ভাববেন বলো তো? সংসার হলো মায়ার বাঁধন, বিপদের সময় স্বামীর পাশটিতে যদি না থাকি তাহলে যে আমাদের মধ্যেকার বন্ধনটাই আলগা হয়ে যাবে কাকি। হঠাৎ ভীষণ লজ্জা লাগলো আমার। ছি, এসব কি বুদ্ধি দিচ্ছিলাম আমি বুলটিকে? তাই তো বিপদের সময় স্বামী স্ত্রী যদি একে অপরের সাথেই না থাকে, সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে যদি পালিয়ে বাঁচতে চায়, তবে বিয়ের মন্ত্র উচ্চারণ, 7 পাকে ঘোরা সবটাই যে ফাঁকি। পড়াশোনায় চিরকাল ফাঁকি দেওয়া বুলটি স্বামীকে ফাঁকি দিয়ে সংসার করতে চায় না। হঠাৎ বুলটির প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল আমার। শিখাদি সামনেই দাঁড়িয়েছিল, বলল, দেখেছো বৌদি, বিয়ের পর কত বুদ্ধি বিবেচনা বেড়েছে আমার মেয়ের। তারপর বুলটির মাথায় হাত রেখে শিখাদি বলল, বালাই ষাট, আলগা হবে কেন বাছা? আশীর্বাদ করছি তোমাদের বন্ধন চিরস্থায়ী হোক। বুলটি হঠাৎ ঝুপ করে আমাকে আর তার মাকে প্রণাম করল। আমি বুলটির মাথায় হাত রেখে বললাম, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার কর মা, কোনো সাহায্য লাগলে আমাকে বলিস। আমি দেখছি যদি তোর জন্য কিছু করতে পারি, যদি অল্প কিছু টাকা দিয়ে তোকে ছোট করে একটা দোকান খুলে দিতে পারি, তুই আস্তে আস্তে শোধ করে দিস। কারণ তোর বর আবার কবে কাজে যেতে পারবে, গেলেও তারা রাখবে কিনা কে জানে। বুলটি সম্মতিসূচক ঘাড় নেড়ে বলল, আচ্ছা। রাতে বাবলির বাবাকে সব কথা বললাম।
বুলটিটা সত্যিই বড় হয়ে গেল বলো। বাবলির বাবা জার্নালের পাতা ওল্টাতে ওল্টাতে অন্যমনস্কভাবে বলল, তাই কি? আমার তো মনে হচ্ছে ওর ছেলে মানুষিটা আরও বেড়েছে। অবাক হয়ে বললাম, তার মানে? জার্নাল থেকে মুখ না তুলেই বাবলির বাবা বলল, ছেলে মানুষ না হলে কি কেউ এমন করে সংসারে সকলের কথা ভাবে? স্বামীর ভালোবাসা পাবার লোভে নিজের সুখের কথা ভুলে যায়? মনে মনে ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে বললাম, তাই করো ঠাকুর। বুলটি যেন ঠিক এমনই থাকে, সরল আর ছেলে মানুষ। যে মানসিকতা, এমন দায়িত্বশীলতা, কর্তব্যপরায়ণতা, বিবেচনাবোধ আর মায়া মমতায় পরিপূর্ণ, সংসারে তা কাম্য বই কি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।